প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতেও বাধ্য হলেন মন্ত্রী। বিরাটিতে রেললাইন অবরোধ, জেলায় জেলায় অশান্তির ছবি। বাবা আসছি বলে বাড়ি থেকে বেরোলো সুস্থ ছেলে। খবরটা আসার পর স্কুলের সিসিটিভি ফুটেজে যা দেখা গেল। শক্তিশালী বিরোধী দল দরকার, গণতন্ত্রের সাথে জোরালো সওয়াল শ্রমিক ভট্টাচার্যের। ছড়াকাণ্ডে কেন এফআইআর হয়নি প্রতিবাদে দিল্লি পুলিশের ডিসি দফতরের সামনে ধর্নায় রাহুল। রয়েছেন একাক্রান্ত। মমতার হাতে পায়ে ধরে ক্লান্ত। উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে মন্তব্য শাহের। শুভেন্দুর প্রশংসা করে 189 কোটির প্রকল্পের ঘোষণা। চিনির দাম বাড়ছে হু হু করে, বরং ব্যবহার কমিয়ে স্বাস্থ্যকর নয় উপকরণ রান্নায় দিন, মিষ্টি হবে, ক্ষতিও কম। সংরক্ষণ হটাও, আরশোলার পর এবার নয়া দাবিতে যন্তর মন্তরে জমছে ভিড়, সতর্ক প্রশাসন। শুধু ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু নয়, মৃতদেহে মিলেছে পোড়ার চিহ্ন। শিখা ইনকাণ্ডে ময়না তদন্তে নয়া তথ্য। সেবাশ্রয় থেকে জমি দুর্নীতি, পাহাড় প্রমাণ অভিযোগের 8 মামলায় হাইকোর্টে রক্ষা কবচ অভিষেকের। হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যুমুখে 21 ভারতীয় নাবিক, প্রকাশ্যে ভিডিও। আইএসএফ থেকে পদত্যাগ করলেন আরাবুল ইসলাম, ফেসবুকে উগরে দিলেন ক্ষোভ। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে কেন বললেন দিলীপ ঘোষ। কুণালের গলায় গেরুয়া উত্তরীয়, তুঙ্গে জল্পনা, বিধানসভায় যা ঘটল। আগে ক্লাস নাকি জনগণনার কাজ, কি করবেন শিক্ষকরা স্পষ্ট করে দিল হাইকোর্ট। মমতার কাছে জমি চেয়েও পায়নি, বিজেপি এসে বিএসএফ কে জমি দিয়েছে, মন্তব্য শুভেন্দুর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। অন্নপূর্ণা বিক্ষোভ অব্যাহত। শুভেন্দু অধিকারী সরকার ঘোষিত মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্পে অনিয়মের অভিযোগে শুক্রবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দেখা গেল ক্ষোভের ছবি। পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক ভবনে বৈঠকের মাঝে মহিলাদের বিক্ষোভে বাধ্য হয়ে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর 24 পরগনায় রেলপথ অবরোধ করলেন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা। জেলা শাসকের অফিসে ঢোকার আগে এক দফা প্রশ্নের মুখে পড়েন তিনি। মিটিং চলাকালীন জেলা শাসকের দফতরের নিচ তলায় ঢুকে পড়লেন মহিলারা। বাধ্য হয়ে দুপুর 2:30 পূর্ব নির্ধারিত বৈঠক বন্ধ করে নিচে নেমে আসতে হলো মন্ত্রীকে। বিক্ষোভ সামাল দিতে যান জেলা শাসক বিজেন কৃষ্ণ এবং স্থানীয় বিধায়ক শঙ্কর গোছাইতো। অগ্নিমিত্রা মহিলাদের উদ্দেশ্যে বলেন, একটু সময় দিন, সবে তো 100 দিন হয়েছে, সঙ্গে সঙ্গে কোলাহল বাড়ে। মন্ত্রী আবার বলেন, আস্তে কথা বলুন, তাহলেই শুনতে পাবো। তিনি জানান, সমাধান চান বলেই তিনি বৈঠক ছেড়ে উঠে এসেছেন। অন্নপূর্ণার টাকার জন্য এসডি অফিসে গিয়ে নাম, ফোন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার জমা দিতে বলেন। অগ্নিমিত্রা আরো বলেন, ভেরিফিকেশন কেন কাটা গিয়েছে সেটা দেখছি, জুন জুলাইয়ে কি টাকা পেয়েছেন। অন্নপূর্ণার টাকা দাবি করা মহিলার সমস্যারে বলেন 1 মাসও পায়নি। তখন মন্ত্রী জেলা শাসকে বলেন, একজন নোডাল অফিসার দিন। মহিলারা তাদের অভিযোগ জানাতে থাকেন। তাদের অভিযোগ, টাকার জন্য এই অফিস ওই অফিস ছুটতে বাধ্য করা হচ্ছে তাদের। এসডি অফিস গেলে বলা হচ্ছে পুরসভাতে যেতে, পুরসভায় গেলে বলা হচ্ছে এসডি অফিস যেতে। তখন মন্ত্রী বলেন, আপনারা এসডি এবং বিডিও অফিস যান, সেখানেই জমা দিন কাগজ। আমার মিটিং চলছে, আপনারা এসেছেন বলে আমি মিটিং ছেড়ে এখানে কথা বলতে এলাম। আপনাদের সমস্যার সমাধানের জন্যই এসেছি। আশ্বাস পেয়ে ধীরে ধীরে বিক্ষোভকারী মহিলারা জেলা শাসকের অফিস থেকে বেরিয়ে যান। অন্যদিকে অন্নপূর্ণার টাকা না পেয়ে রেল লাইনে বসে বিক্ষোভ দেখানো হয় উত্তর 24 পরগনা বিরাটিতে। মহিলাদের অবরোধের জেরে শুক্রবার 1 ঘন্টার বেশি লোকাল ট্রেন চলাচল বন্ধ যায়। বিরাটি স্টেশনের শেষ প্রান্তে ফ্লাইওভারের তলায় জড়ো হয়েছিলেন কয়েকশো মহিলা। তারা রেল লাইনে নেমে পড়েন। এর জেরে হাসনাবাদ থেকে শিয়ালদাহগামী ডাউন লোকাল ট্রেন দুপুর 1:35 নাগাদ বিরাটি স্টেশনে ঢোকার পথ দাঁড়িয়ে যায়। তারপর একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। অবরোধকে কেন্দ্র করে বিক্ষোভকারী মহিলা এবং ট্রেন যাত্রীদের মধ্যে তর্কাতর্কি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেঁকে পেতে হয় রেল পুলিশকে। এই মহিলাদের অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডারের জন্য বারবার তথ্য প্রমাণ যাচাই সহ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছেন। আবেদন অনুমোদিত অ্যাপ্রুভ দেখালেও এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অথচ বহু উপভোক্তা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন। ফলে ক্ষোভ আরো বাড়ছে। এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 20 তারিখের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও পাননি। মহিলাদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকেই টাকা দিতে হবে, কাউকে বঞ্চিত করা যাবে না। উত্তর 24 পরগনা বিরাটির পাশাপাশি হাবড়াতেও রেল লাইন অবরোধ করা হয়। একই সঙ্গে অন্নপূর্ণার টাকা না পেয়ে হাবড়া পুরসভাতেও বিক্ষোভ দেখান মহিলারা। তারা কটাক্ষ করে বলেন, অন্নপূর্ণা যোজনার টাকা নাম বদলে ঢুকেছে কি ঢোকেনি রাখুন। হাবড়া পুরসভার সামনে দাঁড়িয়ে বিক্ষোভরত মহিলারা অভিযোগ করেন, বারবার যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরেও
তারা টাকা পাননি। অন্নপূর্ণা ভান্ডারের জন্য কখনো সাইবার ক্যাফে থেকে ফর্ম পূরণ করেছেন, কখনো পুরসভা এবং বিভিন্ন দফতরে নথি জমা করেছেন, আবার কখনো বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের সময় যোগ্য প্রাপক হিসাবে নিজেদের প্রমাণ করেছেন। তারপরেও কেন বঞ্চনা? পুরসভায় গিয়ে তারা টাকা পাওয়া না পাওয়ার কারণ জানতে চান। পুরসভার কাজকর্ম ব্যাহত হয়। মহিলাদের দাবি, সকল যোগ্য উপভোক্তাকে যদি টাকা দেওয়া হয় তাহলে সবাইকে একসঙ্গে টাকা দেওয়া হোক। আর যদি অন্য কোনো সমস্যা বা তথ্য যাচাই বাকি থাকে তাহলে আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে টাকা দেওয়া হোক। হয়রানির পরেও টাকা না পাওয়ায় সরকারি গাফিলতিকে দায়ী করছেন তারা। একই ছবি হুগলিতেও। অন্নপূর্ণার টাকা পাননি বলে চণ্ডীতলা 2 বিডিও অফিসে বিক্ষোভ দেখান মহিলারা। অন্নপূর্ণার টাকা না পেয়ে শুক্রবার দুপুরে বিষ্ণুপুরে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। মহকুমা শাসকের দফতরের সামনে রাস্তা অবরোধ করে রাখেন তারা। পরে বিষ্ণুপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। যদিও বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, আর কয়েকদিনের মধ্যে টাকা না পেলে বৃহত্তর আন্দোলন করবেন তারা। শুক্রবারই বাঁকুড়া বড়জোড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন মহিলা। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ হয়ে পড়েছিল। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করেন প্রায় 200 মহিলা। শুধু তাই নয়, বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তারা। প্রথমে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন মহিলারা। অভিযোগ, ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা 3000 টাকা করে পাবেন। ভোটের পর তাদের শর্তও দেওয়া হয়েছে, তারপরেও হয়রানি। যোগ্য উপভোক্তা হয়েও কেন টাকা মিলল না তা নিয়ে সরকারের কাছে জবাব চাইছে তারা। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। আর 5টা দিনের মতোই ঘুম থেকে উঠে নিজেই স্কুলে যাওয়ার কথা বলেছিল বছর 6 শিশু। সন্তানের আগ্রহ থেকে বাধা দেননি বাবা মাও। সামনে পরীক্ষা, তাই স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন তারাও। হাসি মুখে স্কুলের জন্য বেরোয় ওই ছাত্র। তারপর দুপুরের দিকে বাড়িতে আসে ফোন, ততক্ষণে সব শেষ। বেসরকারি স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছেন অভিভাবকরা। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে ঘটনা। অভিযোগ, শিক্ষিকার হাতে মার খাওয়ার পরই অজ্ঞান হয়ে যায় শিশু। শিক্ষিকার কোলেই ঢলে পড়ে সে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে যাওয়ার আধ ঘন্টা আগেই মৃত্যু হয়েছিল তার। এই অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় অন্ধ্রপ্রদেশের স্কুল শিক্ষা দফতর। হোমওয়ার্ক করে না নিয়ে যাওয়ার কারণে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মৃত ছাত্রের নাম প্রণয় তেজা। তার বাবা জানিয়েছেন ছেলের আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তিনি জানান আগের দিন রাতে খেলাধুলা করে ঘুমিয়েছিল প্রণয়। ভাইরাল ফিভার বা অন্য কোনো অসুস্থতাও ছিল না। তারপরও এমন কি করে হলো যে ছেলে মৃত্যু হলো, প্রশ্ন তুলছে পরিবার। ঘটনার পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সেখানে মারধরের বিষয়টি সামনে আসে। দেখা যায় একটি লাঠি দিয়ে শিশুকে মারছেন অভিযুক্ত শিক্ষিকা। অভিভাবকদের দাবি, এভাবে প্রণয়কে নয় আর অনেক ছাত্রছাত্রীকে মারধর করেন ওই শিক্ষিকা। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে অন্ধ্র পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্ধ্রপ্রদেশের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দপ্তরের তরফেও তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিক ভট্টাচার্য জানান, গত 70 থেকে 75 বছর ধরে তারা বিরোধিতা করেছেন, কিন্তু তারা তো কোনোভাবেই হারিয়ে যাননি। তার কথাই, এগুলোই মানুষ মনে রাখবেন, সবটাই নজরে রাখে মানুষ। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 70 থেকে 75 বছর ধরে বিরোধিতা করেছি। বিরোধী দল তো ছিলাম। রাজ্যে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। গণতন্ত্রের সাফল্য তখনই আসে যদি সেখানে শক্তিশালী, সংগঠিত, দায়িত্বশীল বিরোধী দল থাকে। এবার বিরোধী দলের পক্ষে জোরালো সওয়াল বিজেপির। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের শক্তিশালী, দায়িত্বশীল বিরোধী চান তিনি। তার কথায়, বিরোধিতা তো দরকার, সরকারের সমালোচনা দরকার, তাই রাজ্যে একটা শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন, যারা গঠনমূলক বিরোধিতা করবে। শ্রমিক ভট্টাচার্য জানান, গত 70 থেকে 75 বছর ধরে তারা বিরোধিতা করেছেন, কিন্তু তারা তো কোনোভাবেই হারিয়ে যাননি। তার কথাই, এগুলোই মানুষ মনে রাখেন, সবটাই নজরে রাখে মানুষ। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 70 থেকে 75 বছর ধরে বিরোধিতা করেছে। বিরোধী দল তো ছিলাম, আমাদের দল তো উঠে যায়নি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে আমরা 2টো আসন পেয়েছিলাম। এগুলো তো মানুষ চিন্তা করবে, বাংলার মনন চিন্তা করবে। শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের প্রসঙ্গে কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা তো গণতন্ত্রের মূল কথা, কিন্তু ওরা কি সেটা মানেন? ওরা তো বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন। একটা মিছিল করতে গেলে সেখানে কর্মীদের মারা হচ্ছে, একটা হোর্ডিং লাগাতে গেলে ছিড়িয়ে দেওয়া হচ্ছে, পার্টি অফিসগুলি সব দখল করে নিয়েছে। এগুলো করার পর শক্তিশালী বিরোধী গণতন্ত্র, এই কথাগুলো বলার কোনো মানে হয়? যেটা বলছেন তা যদি বাস্তবায়িত করেন তাহলে তা একটা মানে হয়, কিন্তু ওরা কাজে কিছুই করে দেখাচ্ছেন না। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন,
রাজ্য বিজেপি সভাপতি যে কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথা। মুশকিল হলো বিরোধিতা করলেই রেড়ে করে উঠছে। শ্রমিকবাবু ইতিপূর্বে সুন্দর সুন্দর অনেক তাত্ত্বিক কথা বলেছেন, কিন্তু তার দল কতটা তার কথায় সামঞ্জস্যতা রেখে কাজ করেছেন যদি দেখা যায়, তাহলে অনেক পার্থক্য লক্ষ্য করা যাবে। দিল্লি পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে নাটকীয় পরিস্থিতি। ছড়া বা পেলেট ছোড়াই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নিতে না চাওয়ায় পুলিশ আধিকারিকের অফিসের বাইরে ধর্নায় বসলেন রাহুল গান্ধী। শুক্রবার বেলায় হঠাৎ দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভে সামিল হয়ে ছড়া আক্রান্ত হওয়া সাহিল লোচাপ। রাহুল হঠাৎ থানায় চলে আসায় হতচকিত হয়ে যান পুলিশ আধিকারিকরা। গত 20 জুলাই ককরোচ জনতা পার্টি সিজেপি সংসদ অভিযানের দিন যে পুলিশ কর্মীদের বিরুদ্ধে পড়ুয়াদের উপর ছোড়ার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান রাহুলের সঙ্গে থেকে সাহিল এফআইআর দায়ের করতে চাইলেও পুলিশ তার অনুমতি দেয়নি বলে অভিযোগ। কেন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে না তা জানতে চান রাহুল। তারপরে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ডিসিপি এর পার্লামেন্ট স্ট্রিট থানা সংলগ্ন অফিসের সামনে ধর্নায় বসেন রাহুল। এই প্রসঙ্গে কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, রাহুল প্রথমে মন্দিরমার্গ থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে অভিযোগ না নেওয়ায় তিনি ডিসিপির সঙ্গে দেখা করতে চান। রাহুল জানিয়েছেন, এই ঘটনায় এফআইআর দায়ের না হলে তিনি ধর্ণা চালিয়ে যাবেন। কংগ্রেসের অভিযোগ, প্রথমে 14 আগস্ট পরে 17 আগস্ট ছড়া কাণ্ড নিয়ে সাহিল অভিযোগ দায়ের করলেও পুলিশের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি। শুক্রবার সেই সাহিলকে নিয়ে থানায় যান রাহুল। ছড়া বন্দুকের গুলিতে মোট 5 জন জখম হয়েছেন বলে প্রাথমিকভাবেই জানা গিয়েছিল। তারা হলেন বছর 25 শেখ ইরশাদ মনসুরি, 32 বছরের নতুন টোপ্পো, 25 বছরের প্রশান্ত সিংহ, 19 বছরের সাহিল লোচাব এবং এক ইংরেজি পত্রিকার রিপোর্টার। পরে জানা যায়, ছড়া গলিতে জখম হয়েছিলেন অন্তত 10 জন। প্রত্যেকের নাম পরিচয় অবশ্য এখনো জানা যায়নি। ছড়া গুলি প্রাণঘাতী না হলেও শরীরে ছোট ছোট ক্ষত সৃষ্টি করে। এই গুলি কারো চোখে বিঁধলে তার দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে যেতে পারে। 2010 সালে কাশ্মীর বিদ্রোহীদের দমন করার জন্য ছড়া গুলি ছুড়েছিল বাহিনী। তৎকালীন রাজ্য সরকার পরে তা বন্ধ করে দেয়। 2016 সালে জঙ্গি সংগঠনের প্রচারক বুরহান আলী মৃত্যুর পর কাশ্মীর উত্তপ্ত হলে আবার ছড়া গুলি ছোড়া হয়। এবার দিল্লিতে প্রতিবাদীদের লক্ষ্য করে তা ছোড়া হয়েছে বলে অভিযোগ। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এর নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্চিত করতে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। শুক্রবার শিলিগুড়ির রানীডাঙ্গায় সশস্ত্র সীমাবল এসএসবির উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 189 কোটি টাকার নতুন প্রশাসনিক আবাসিক প্রকল্পের শিলান্যাস এবং কিছু প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসার সঙ্গে সঙ্গে খোঁচা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শাহের কথায়, সীমান্ত সুরক্ষার জন্য 2014 সাল থেকে 1129 একর জমি চাওয়া হলেও এতদিন পাওয়া যায়নি। এমনকি তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার আবেদন করেও লাভ হয়নি। শাহের সংশোধন হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, জমি মেলেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের নিরাপত্তার সাথে স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড তৈরি করেছে। চোপড়া, কিষানগঞ্জ, ধুবড়ী এই 3 ঘাঁটি থেকে সমগ্র করিডোরে নজরদারি, সামরিক উপস্থিতি ও প্রশাসনিক কর্তৃত্ব বাড়ানো হয়েছে। নিয়মিত তিস্তা প্রহার এর মতো সাময়িক অনুশীলনের মাধ্যমে এই অঞ্চলকে সুরক্ষিত রাখা হচ্ছে। এসএসবি জওয়ানদের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 1965 সালে প্রতিষ্ঠার পর মণিপুর, জম্মু কাশ্মীর, ত্রিপুরা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এসএসবি জওয়ানেরা অসামান্য সেবা দিয়েছেন। কার্গিল যুদ্ধের পর ওয়ান বর্ডার ওয়ান ফোর্স নীতি অনুযায়ী 2001 সাল থেকে 1751 কিলোমিটার দীর্ঘ ভারত নেপাল সীমান্ত এবং 2004 সাল থেকে 700 কিলোমিটার, প্রকৃতপক্ষে 699 কিমি দীর্ঘ ভারত ভুটান সীমান্ত পাহারা দিচ্ছে এসএসবি। কাঁটাতারহীন উন্মুক্ত সীমান্তে প্রতিবেশী দেশগুলির সঙ্গে প্রীতি বজায় রেখে দিবারাত্রি কাজ করা অত্যন্ত কঠিন, যা এসএসবি জওয়ানেরা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। ওয়ান বর্ডার ওয়ান ফোর্স নীতি অনুযায়ী ভারতের প্রতিটি আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার জন্য সুনির্দিষ্টভাবে একটিমাত্র আধা সামরিক বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। এই ব্যবস্থার ফলে সীমান্তে কমান্ডের বিভ্রান্তি দূর হওয়ার পাশাপাশি নজরদারি আরও জোরালো হয় বলে দাবি মোদী সরকারের। সীমান্ত পরিকাঠামো উন্নয়ন ও জমি সংক্রান্ত বিষয়ে রাজ্যের পূর্বতন সরকারের সমালোচনার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন শাহ। তিনি বলেন, শিলিগুড়ি করিডোরকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সংস্থাগুলি প্রায় 560 একর জমির প্রয়োজন ছিল। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া অত্যন্ত জরুরি হলেও পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে অনুরোধ সত্ত্বেও জমি পাওয়া যায়নি। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছেন।
রাজ্য সরকার গঠনে মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ ও এসএসবি জমিয়ে জট কাটিয়ে ১,১২৯ একর জমি হস্তান্তর করেছেন। এমনকি প্রাতরাশের আলোচনার সময় বাকি থাকা ২৯ একর জমির অনুমোদনও তৎক্ষণাৎ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে। তিনি এও বলেন, এসএসবির অনুষ্ঠানে বারবার মমতাজিকে আমন্ত্রণ জানাতাম, উনি আসতে চাইতেন না। আমরা শুভেন্দুকে ডেকেছি, উনি এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টার পাশাপাশি যাতায়াত, পর্যটন ও অর্থনৈতিক বিকাশকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম ২.০ এর আওতায় ৬,৮৩৯ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ এবং ভুটান সীমান্ত গ্রামগুলোকে কেবল সড়কপথেই নয়, মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর সঙ্গে অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি ও জলপাইগুড়ি স্টেশনকে বিশ্বমানের স্টেশনে রূপান্তর করা হচ্ছে। ২০২৬ থেকে ২৭ অর্থবর্ষের বাজেটে দিল্লি শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর চালুর মাধ্যমে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে দিল্লি থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছানো সম্ভব হবে। রানীডাঙ্গায় এসএসবির ৮০ একর জমিতে নবনির্মিত প্রশাসনিক ভবন, ১৯তম ব্যাটালিয়ন ঠাকুরগঞ্জ, ১২তম ব্যাটালিয়ন কিষানগঞ্জ এবং নিউ জলপাইগুড়ি ট্রানজিট ক্যাম্প চালুর মাধ্যমে উত্তরবঙ্গের নিরাপত্তা ও সার্বিক পরিকাঠামোর নতুন অধ্যায় শুরু হলো। পুজোর মৌসুমের আগেই দাম বাড়ছে চিনির। বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে লাগাম ছাড়া দরে বিক্রি হচ্ছে তা। কলকাতায় ১ কেজি চিনির দাম প্রায় ৬০ থেকে ৬৫ টাকা। বিভিন্ন বাজারে আবার দামের হেরফের দেখা যাচ্ছে। পরিস্থিতি বদল না হলে পুজোর আগেই রসগোল্লা সন্দেশের দাম বাড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রের ইথানলযুক্ত পেট্রোল বিক্রির সিদ্ধান্তের কারণেই এমন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনিতেই চিনির দাম বাড়ছে, তার উপর স্বাস্থ্য সচেতনতার ধুম পড়ায় অনেক বাড়িতে চিনির ব্যবহার কমেছে। সে কথা সত্যি, কিন্তু বাঙালি বাড়িতে রোজের রান্নায় অল্প স্বল্প চিনি ব্যবহার নিত্যদিনের ঘটনা। তা সে আলুর দর হোক কিংবা মাংসের ঝোল, চা, পায়েস, চাটনির কথা তো নাই বা তোলা হয়, কিন্তু চিনির অগ্নিমূল্যের কারণে ব্যবহার আরও কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে। তার চেয়ে বরং দাম বেশি হলে স্বাস্থ্যকর বিকল্প ব্যবহারই শ্রেয়। কিন্তু চিনি কমানোর কথা উঠলেই অনেকেই প্রথমে প্রশ্ন আসে, চায়ের কাপ থেকে শুরু করে পায়েস, হালুয়া বা ঘরোয়া রান্নায় মিষ্টির স্বাদ আসবে কিভাবে? তবে অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস কমানো গেলে শরীরের জন্য তা উপকারী হতে পারে। তাই দোকান থেকে চিনি কেনা কমাতে কিছু অন্য উপকরণ ব্যবহার করা যেতে পারে। ভারতীয় রান্নায় চিনি সবচেয়ে পরিচিত বিকল্পগুলির একটি হলো গুড়। মিষ্টি খাবার থেকে শুরু করে কিছু রান্নাতে এটি ব্যবহার করা যায়। গুড়ের স্বাদ খাবারে অন্য মাত্রায় আনে। আখ, খেজুর বা তালের রস জাল দিয়ে তৈরি করা গুড়ে চিনির মতো খনিজ উপাদান বাদ দেওয়া হয় না বলে এত আয়রন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। গুড়ের গুঁড়ো বা তরল গুড় অথবা পাটালি হিসেবে রান্নায় ব্যবহার করা যায়। এমনকি চা, কফিতে অনেকে গুড় ব্যবহার করেন চিনির বদলে। মৌমাছিরা ফুল থেকে মধুরস সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় তা রূপান্তর করে এবং মৌচাপে জমা করে। মধু গলে গলা ব্যথা মধু খেলে গলা ব্যথা, কাশি কমে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি ভালো হয় এবং শরীর দ্রুত শক্তি পায়। এটি ত্বকের যত্নে খুব কার্যকর। দই, চা, নানাবিধ রান্নায় ১ চামচ মধু দিলেই তার স্বাদ বেড়ে যায়। প্রাকৃতিকভাবে মিষ্টি এই ফল। চিনির বদলে খেজুর খেলে শরীরও ভালো থাকে, রান্নায় স্বাদও বৃদ্ধি পায়। এটি দিয়ে মিষ্টি পদ, পায়েস, কেক, স্মুদি এবং চাটনি তৈরি করা যায়। চিনির বদলে প্রাকৃতিক মিষ্টি হিসাবে খেজুর অত্যন্ত জনপ্রিয়। পুষ্টিবিদেরা আবার মিষ্টি খেতে ইচ্ছে করলে খেজুর খেয়ে শখ মেটাতে বলেন। চিনির বদলে অনেকেই নানা ধরনের বিকল্পের দিকে ঝুঁকছেন। বলি থেকে টলি তারকাদের অনেক সাক্ষাৎকারে ইদানিং শোনা যাচ্ছে মঙ্ক ফ্রুটের নির্যাসের কথা। মঙ্ক ফ্রুট লুহান গুয়ো বা বুদ্ধ ফল নামে পরিচিত। এটি একটি ছোট গোলাকার ফল। বাইরে থেকে দেখতে অনেকটা কিউবির মতো। সাধারণত দক্ষিণ চীনের ফল হিসাবেই এটি পরিচিত। এতে থাকা বিভিন্ন যৌগ মোগ্রোসাইড শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে এবং শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। মঙ্ক ফ্রুট সুইটনারে কৃত্রিম উপাদান প্রায় থাকে না বললেই চলে। এটি মূলত উদ্ভিজ্জ সুইটনার। এর মধ্যে কোনো ক্যালোরি থাকে না এবং গ্লাইসেমিক ইনডেক্সও শূন্য। রক্তের সঙ্গে মিশে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। বাজারে তরল গুঁড়ো এবং বাড়ির আকারে স্টেভিয়া পাওয়া যায়। তাই যে কোনো রান্নায় যে কোনো উপায়ে এটি ব্যবহার করা যেতে পারে। অনেক তারকার পরিবারে চিনির বদলে স্টেভিয়া ব্যবহারের চাল দেখা যাচ্ছে। নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর এবার যন্তর মন্তরের নয়া আন্দোলনের স্ফুলিঙ্গ। সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে শয়ে শয়ে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন দিল্লির যন্তর মন্তরে। সংরক্ষণ ও ইউজিসির নিয়মের বিরুদ্ধে শুক্রবার থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তবে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, যন্তর মন্তর চত্বরে এই আন্দোলনের অনুমতি দেওয়া হয়নি। পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে আন্দোলনের অনুমতি দিয়েছে প্রশাসন। জানা যাচ্ছে, শুক্রবার সকাল থেকে যন্তর মন্তরে ভিড় জমাতে শুরু করে প্রতিবাদীরা। দুপুরের দিকে ভিড় ব্যাপকভাবে বেড়ে যায়।
ব্যানার পোস্টার হাতে স্লোগান দিতে দেখা যায় বহু মানুষকে। এদিকে সিজেপির আন্দোলনের জন্য যন্তর মন্তর নিয়ে সতর্ক দিল্লি পুলিশ। কোনোরকম অশান্তি এড়াতে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে ব্যারিকেড। বিক্ষোভকারীরা যাতে প্রতিবাদ স্থলে পৌঁছতে না পারে তার জন্য বাধা দেওয়া হচ্ছে। তারপরও ভিড় রোখা যায়নি। প্রচুর সংখ্যায় মানুষ যন্তর মন্তরে একত্রিত হয়েছেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। এর পাশাপাশি স্লোগান উঠেছে জাতির ভিত্তিতে নয়, সংরক্ষণ দেওয়া হোক গরিবদের। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর নিয়ম বদলের দাবিও উঠেছে এই আন্দোলন থেকে। শিক্ষাঙ্গনে জাতপাতের ভিডিও সংরক্ষণ বন্ধ করতে সরকারের কাছে দাবি জানাচ্ছে প্রতিবাদীরা। এদিকে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে যন্তর মন্তরের পরিবর্তে রামলীলা ময়দানে জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। বিকেল 4টে পর্যন্ত আন্দোলনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে 21শে আগস্ট বিকেল 4টে পর্যন্ত সর্বোচ্চ 500 জনের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। কোনো মিছিলের অনুমতি দেওয়া হয়নি। কড়াভাবে জানানো হয়েছে বিক্ষোভকারীরা যেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন। মঙ্গলবার গভীর রাতে ভয়ঙ্কর কাণ্ডের সাক্ষী হয়েছে তিলোত্তমা। নিউ মার্কেটের শিক্ষা ইন হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 9 জনের। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধোঁয়ার দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার, তবে ময়না তদন্ত বলছে অন্য কথা। রিপোর্ট অনুযায়ী সকলেরই শরীরে মিলেছে পোড়া চিহ্ন। বিশেষজ্ঞরা জানিয়েছেন ধোঁয়া ও ভয়ের কারণে একটা সময়ে মৃতরা সকলেই অচৈতন্য হয়ে পড়েছেন। তখনও দাউ দাউ করে জ্বলছে হোটেল। পৌঁছয়নি দমকলের কর্মীরা। আগুনের তীব্রতায় প্রচন্ড তাপ তৈরি হয়েছিল হোটেলে। তাপে অচৈতন্য আবাসিকদের শরীর পুড়তে শুরু করে, কিন্তু পেরিমর্টাম মৃত্যুর ঠিক পরের মুহূর্তে পরিস্থিতি থাকায় শরীর পুড়লেও তারা তা অনুভব করতে পারেননি, ফলে আর্তনাদও করেননি। বিষয়টা ঠিক কি? অগ্নিকাণ্ডের ঘটনায় পুরী মৃত্যু স্বাভাবিক, তবে শিক্ষাহীন বিপর্যয়ের পর প্রথমে মনে হয়েছিল এক্ষেত্রে কেউই দগ্ধ হননি। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট জানাচ্ছে ঘুমন্ত অবস্থায় শ্বাসের সঙ্গে বিষাক্ত ধোঁয়া মিশে মৃত্যু হয়েছে সকলে। তবে মৃতদের প্রায় সকলের দেহে মিলেছে পোড়া চিহ্ন। তবে তারা কেউই সরাসরি আগুনে পড়েছেন তেমনটা নয়। বিশেষজ্ঞরা পুলিশকে জানিয়েছেন ধোঁয়ার কারণে একটা সময় মৃতরা সকলেই অচৈতন্য হয়ে পড়েছেন। তখনও দাউ দাউ করে জ্বলছে হোটেল। পৌঁছয়নি দমকলের কর্মীরা। আগুনের তীব্রতায় প্রচন্ড তাপ তৈরি হয়েছিল হোটেলে। তাপে অচৈতন্য আবাসিকদের শরীর পুড়তে শুরু করে, কিন্তু পেরিমর্টাম মৃত্যুর ঠিক আগের মুহূর্তে পরিস্থিতিতে থাকায় শরীর পুড়লেও তারা তা অনুভব করতে পারেননি, ফলে আর্তনাদও করেননি। তবে হ্যাঁ, সরাসরি আগুনে ঝলসে যাননি মৃতরা কেউই। বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দম বন্ধ হয়েছে, মৃত্যু হয়েছে প্রত্যেকের। ময়না তদন্তের পর এই ব্যাপারে পুলিশ অনেকটাই নিশ্চিত। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত 1:45 নাগাদ আগুন লাগিয়ে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের শিক্ষাহীন হোটেলে। আজকে পরের আবাসিকরা খবর পেয়ে দমকলে পৌঁছানোর আগেই ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি হয় আবাসিকদের। কেউ জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করে, কেউ বা সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেন। এরপর পুলিশ ও দমকলের চেষ্টায় উদ্ধার হয় আবাসিকদের। তবে মৃত্যু হয়েছে 9 জনের। তাদের মধ্যে 8 জনই বাংলাদেশি, একজন ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনি মাস 5 আগে ওই অভিশপ্ত হোটেলে কাজে যোগ দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও 3টি মামলায় রক্ষা কবচ পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলায় রক্ষা কবচ পেলেন সাংসদ। ডায়মন্ড হারবারে বিষ্ণুপুর রবীন্দ্রনগর থানায় থাকা মামলায় রক্ষা কবচ পেলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি নির্দেশ দেন উক্ত 3টি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। 11 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। সেবাশ্রয় বিভিন্ন দুর্নীতি ডিজে মামলা সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে। একাধিক মামলার তদন্তে সিআইডি রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। 26শে নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্য জুড়ে 16টি মামলা দায়ের হয়। জমি দুর্নীতি থেকে সেবাশ্রয় বিনিয়োগ সহ একাধিক অভিযোগ রয়েছে। সব কয়টি মামলায় রক্ষা কবচ ও সার্বিক প্রোটেকশন চেয়ে মামলা দায়ের করেন তিনি। তবে সার্বিক রক্ষা কবচ না মিললেও এখনো পর্যন্ত 8টি মামলায় রক্ষা কবচ পেলেন তিনি। জমি সংক্রান্ত বিনিয়োগ এবং সেবাশ্রয়ের দুর্নীতি নিয়ে তার বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় 2টি, রবীন্দ্রনগর থানায় 1টি মামলা দায়ের হয়। শুক্রবার তাতেই অন্তর্বর্তী রক্ষা কবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেবাশ্রয় বিভিন্ন দুর্নীতি ডিজে মামলা সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে। একাধিক মামলা তদন্তে সিআইডি রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। ডিজি ও সইজাল মামলায় আদালতের রক্ষা কবচ রয়েছে অভিষেকের কাছে। বাকি কয়েকটি মামলাতেও রক্ষা কবচ মেলে। এদিন শুক্রবারেও আরও 3টি মামলায় রক্ষা কবচ মিলল। 16টির মধ্যে মোট 8টি মামলায় রক্ষা কবচ মিলল।